স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গ্রহণ করে কয়েক ধরে বসবাস করে নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে 24 ঘন্টার ভাষায় পরিণত হয়ে যায়, তবু সেই ভাষা মাতৃভাষায় পরিণত হয় না। তারা নিজেদের মধ্যে একত্র হলেই উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায়, তাদের মূল ভাষা সৃষ্টি করে নেয় নিজেদের। যেসব শহরে তাদের মাতৃভাষাভাষীর সংখ্যা বেশি, তাদের মেয়র, সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতার জোরে অনায়াসে নির্বাচিত হয়। তাদের শহরে তাদের নিজেদের মাতৃভাষা নির্দ্বিধায় প্রতিষ্ঠিত করে ফেলে। তাদের মাতৃভাষায় সরকারি দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করে। তাদের ভাষাভাষী পুলিশ শহরের আইনশৃঙ্খলা রক্ষা করে। অথচ শহরের গণ্ডি ছাড়ালেই তারা আবার তাদের নতুন ভাষায় সাবলীলভাবে ফিরে যায়। শহরের নতুন নাগরিকদের নিয়ে পুরনো নাগরিকদের মনে কোনো ক্ষোভের সৃষ্টি হয় না। এক ভাষা শিখলেই ভাষায় দুর্বল হয়ে পড়বে, এই ধারণার কোনো ভিত্তি নেই। পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে, এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তারা শৈশব নানা ভাষা স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ছাত্ররাও আনন্দ সহকারে সেটা করে থাকে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি। এই জন্য মূলত নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। স্পুটনিক যখন মহাকাশে উড়ল, সারা পৃথিবী রাশিয়ান ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়ল। যে স্কুলে, যে বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান ভাষা শেখানো হয় না, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদের এবং অভিভাবকদের উৎসাহ হারিয়ে ফেলল। আবার যে মাত্র চীন প্রযুক্তিতে এগিয়ে গেল, চীনা ভাষা শেখার ধুম লেগে গেল। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই, অথবা থাকলেও খুব নিম্ন পর্যায়ের। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে, যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে, সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। সে ভাষা যত জটিলই হোক না কেন, জাতি এগুলে ভাষা এগোয়। ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচারকর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেবার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হয় না। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। আমরা যখন মাতৃভাষায় কথা বলি, তখন যেন মনে রাখি মাতৃভাষা মানুষের প্রাথমিক ভাষা। এরকম একটি ভাষা প্রথম শ্রবণে হোক না কেন, তা একদিন তার প্রাথমিক স্তর পার হয়ে বহু দেশের, বহু মানুষের অত্যন্ত নমস্য ভাষায় পরিণত হতে পারে, যদি জাতি পৃথিবীর কাছে কিছু উপহার দিতে পারে। যদি সেই ভাষা পৃথিবীর অগ্রযাত্রায় স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা, যদি সেই ভাষা পৃথিবীর অগ্রযাত্রায়
স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা দখল করে নিতে পারে। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আবেগের কারণ তো আছেই, মস্ত বড় স্বার্থের কারণও আছে। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। করলে মস্ত ভুল কাজ করব। আজ বিশ্ব মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের সার্বিক সাফল্য কামনা করছি। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার ভিন্ন আবহে জাতি স্মরণ করছে 52 ভাষা শহীদদের। প্রথম প্রহর থেকেই ভিড় কেন্দ্রীয় শহীদ মিনারে। সবারই প্রত্যয় 21-এর প্রেরণায় নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি, সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বাড়ানোরও। ভাষার জন্য প্রাণ দেয়া অকুতোভয় যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পদযাত্রায় সামিল সবাই, কণ্ঠে 21-এর সেই গান। পরনে কালো পোশাক, হাতে ফুল, সবারই গন্তব্য স্মৃতির কেন্দ্রীয় শহীদ মিনার। হৃদয় নিংড়ানো ভালোবাসা ভাষা শহীদদের প্রতি। বাবা মার সাথে এসেছি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। 21 ফেব্রুয়ারিতে ফুল দিতে আসছি। যে আমাদের জন্য অনেক শহীদ জীবন দিয়েছেন, ভাষার জন্য আন্দোলন করেছেন, ও যেন এটাকে ধারণ করেই বড় হয়, এই জন্যই আসছি। মায়ের ভাষার জন্য রক্ত ঝরানো সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে শরীরে মরণ ব্যাধি ক্যান্সার নিয়েও কুমিল্লা থেকে হাজির সাজু আক্তার। যারা আমাদের ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের জন্য আমার অনেক গভীর শ্রদ্ধা। ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার ভিন্ন আবহে 21। ছেলেবুড়ো সবারই কণ্ঠে তাই নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়। আমি ছাত্রদের কাছে এই কথাই বলবো, আরেকবার বলবো, প্লিজ তোমরা তোমাদের সম্মানটা ধরে রাখো। আমরা যেন তোমাদেরকে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধার চোখে দেখি। আমাদের দেশটা সুন্দরভাবে ভবিষ্যতে যেন সবাই ভালো কিছু লালন করে চলে। নতুন প্রজন্ম আমাদের মাতৃভাষা বাংলা ভাষা শিখবে, ওরা আমাদের ভাষায় কথা বলবে, মায়ের ভাষায় কথা বলবে, জাস্ট এতটুকুই। সর্বত্র বাংলার ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ ভাষা চর্চার অধিকারেও জোর দেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আমার মাতৃভাষা চাকমা। আমি চাই আমার যে মাতৃভাষা আছে এই মাতৃভাষা যেন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হয়। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 52-র 21-এর প্রেরণায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যাশা তাদের। বিএনপি নেতারা বলেন, দেশে আবার ফ্যাসিবাদের উত্থান হলে তার রুখে দেবে 21-এর চেতনা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজারো মানুষ। এদিন প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আবার যেন ফ্যাসিবাদের উত্থান না হয়, সতর্ক থাকতে হবে সবাইকে। জোর দেন দ্রুত নির্বাচন আয়োজনের ওপর। ফেব্রুয়ারির চেতনা অম্লান চেতনা, এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21 ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। একটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারে, অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। সুতরাং এটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। 52 বীরদের প্রতি শ্রদ্ধা জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সবার প্রত্যাশা, বৈষম্যহীন দেশ বিনির্মাণে 21 প্রেরণা। এখানে যাতে আবারও পুরনো যে এলিমেন্টগুলো ছিল রাজনীতির, যে হানাহানি, বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে, তখন 21 আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল। ফলে ভবিষ্যতেরও নতুন বাংলাদেশ গড়তে গেলে 21-এর চেতনা সবসময় আমাদের ঊর্ধ্বে তুলে রাখতে হবে। আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে, সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই।
ফেসিবাদের কারণে অতীতে অনেকেই শহীদ মিনারে ফুল দিতেও নিরাপদ বোধ করেনি বলেও মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। ইকবাল অনেক, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য উল্লেখ করে তাদের পতনে প্রয়োজনে আবারও জেলে যাওয়ার কথা বললেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবসের আলোচনায় তিনি আরও বলেন, যতই ফিরে আসার চেষ্টা করুক আর প্রতিষ্ঠিত হতে পারবে না ফ্যাসিবাদ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে রাজধানীর পল্টনে উদ্বোধন করেন সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, চেষ্টা করলেও ফ্যাসিবাদ আর প্রতিষ্ঠিত হতে পারবে না। ইতিহাসের এই পালাবদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। ওরা মনে করে যে না, আমার গোলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না। ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। পরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবসের আলোচনায়ও কথা বলেন জামায়াত আমির। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না, শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফেসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম, খেলা হবে, ওই খেলা আর দেখতে চাই না। জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না, এরা দুষ্টা। পতিত সরকারের মতো আর কারো উপর জুলুম হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার গুণমতী ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। রাত 12টার পর কলেজ কর্তৃপক্ষ এবং বিএনপি সহ কয়েকটি সংগঠন ওই শহীদ মিনারে শ্রদ্ধা জানায়, কিন্তু রাত 2টার পর মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলা হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি পক্ষ শহীদ মিনার ভেঙেছে বলে দাবি স্থানীয় বিএনপি নেতাদের। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসের ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনায় 3 দিন পর টাঙ্গাইলে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। সকালে ওই বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন মামলা গ্রহণের কথা নিশ্চিত করেছেন। মামলার বিবরণে বলা হয়, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাসে যাত্রী বেশে ওঠে ডাকাতরা। রাত 12:30টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা গাড়িতে থাকা 2 জন নারী যাত্রীকে শ্লীলতাহানি করে। অমর একুশে বইমেলার 21তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি এবং বিজন কুমার দাস। উর্মি, আজকের বইমেলার কি পরিস্থিতি দেখছেন? কেমন জমে উঠেছে 21এর বইমেলা আমাদের জানাবেন। তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস, তোমার শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন, তোমার থরথর প্রেমের নাম রবীন্দ্রনাথ, তোমার বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ, তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম। তুমি আর আমি একই গোত্রের, শ্যামলী রূপসী। আমরা সেই দলের যারা চিরকাল উৎপীড়নের মধ্যে গান গাই, সঙ্গীতে আর শোভায় রূপান্তরিত হয় হাহাকার। বাংলা ভাষা সম্পর্কে ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন এই কথাগুলি। বলেছিলেন, একই গোত্রের শ্যামলী আর রূপসী আমরা, অর্থাৎ বাংলা ভাষা আর সেই লেখক। বাংলা ভাষা চিরকাল যেন আমাদের খুব কাছের, খুব একেবারে আপন একটি বিষয়। আজকে 21এর বইমেলার 21তম দিন, 21শে ফেব্রুয়ারি সেই দিন, সব থেকে বিশেষ দিন। আর এই বিশেষ দিনে বইমেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। বই কতটুকু কেনাবেচা হচ্ছে, লেখকরা কি বলছেন, সেসব কথা তো বলতেই পারি, কিন্তু তার আগে বাংলা ভাষা নিয়ে, ভাষা শহীদদের, ভাষা শহীদ যারাই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, তাদের যে অবদান, সে অবদানকে আমি ডিবিসি নিউজের পক্ষ থেকে স্মরণ করতে চাই। আজকে 21তম দিন। জানিয়ে রাখতে চাই, সোহরাওয়ার্দী উদ্যানের এই পাশে, এই দিকটিতে আমরা রয়েছি। বাংলা একাডেমির অপর প্রান্তে বেশ কিছু স্টল রয়েছে। আমার সঙ্গে লেখক থাকবেন আজ কয়েকজন, কথা বলার চেষ্টা করব। সাধারণ যারা দর্শনার্থী আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। শুরুতেই আমার সাথে আমি যুক্ত হচ্ছেন লেখক শেখ কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা, আপনার বইটি আমি একটু দেখাতে চাই। কানিজ ফাতেমার বইটির নাম হচ্ছে মমতাজ মিয়ার স্বাধীনতা।
এই বইটি মূলত কানিস বলছিলেন আমাকে যে নিম্ন বর্গের যে মানুষগুলো আছে, যাদের কথা আসলে প্রায়ই এখন গণমাধ্যম এবং সেই সাথে সব জায়গা থেকে একরকমের নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, সেই মানুষদের কথা কানিজ লিখেছেন। কানিজ, আপনাকে স্বাগতম। আপনি যদি একটু বলেন যে এই যে নিম্নবর্গের মানুষদের নিয়ে লেখা, আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা জানি, হ্যাঁ, আমার নিম্নবর্গের লেখা যারা লিখছেন, যারা লিখেছেন তাদের কথা মনে হলেই শুরুতেই এই নামটি আমার চোখে ভাসে। আপনার মতো যারা নতুন লেখক তারা সাধারণত এই বিষয় বেছে নেন না, আপনি কেন বেছে নেন? আসলে আপনি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে ফেললেন। আমি ওনার অন্ধভক্ত বলতে পারেন। মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, ওনাদের আমি ভক্ত। তো একদম তারাশঙ্করও কিন্তু নিম্নবর্গের বহু আসলে বাকির উপকথার কথা বলি। তো আমার খুব ছোটবেলা থেকেই ওনাদের লেখা পড়ে এসেছি। আর আমার বিষয়টা এমন ছিল, আমি আসলে প্রতিটা জিনিসই খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পছন্দ করতাম। আমার চারপাশে একটা ভিক্ষুক, আমার চারপাশে একটা যারা আছেন, যেমন একটা পাগল, একটা ছেলে শুয়ে রয়েছে। আমার এখানে এই গল্পগ্রন্থে একটা আছে হচ্ছে ইট পাথরে কোরক যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে আমি ওকে দেখেছিলাম গোলাপ শাহ মাজারে শুয়ে আছে একটা ছেলে, একটা ঝুড়ি হাতে। তো ওকে নিয়ে আমি লিখে ফেলাম। আমি ওদের অবজার্ভ করি, আমার ভিতর থেকে ওদের জন্য একটা অনুভূতি হয়। তারপরে এই গল্পগ্রন্থে আছে খেদি, তারপরে আছে বগা পাগলা হচ্ছে একটা ফকির যে কিনা ভিক্ষা করে হচ্ছে স্বপ্ন দেখে একটা সংসারের। তার মানে আপনি খুব ডিটেইলসে দেখে তারপরে লেখার কাজটি করেছেন? হ্যাঁ, দেখি তো অবশ্যই, লেখক তো দেখতে হবে, অবজারভেশন। হ্যাঁ, দেখি এবং তাদের আমি আসলে অবজার্ভ করেছি এবং অনুভব করেছি। আমার সব কিছুতে আসলে অনুভূতিটা অনেক বড় বিষয়। আমার লেখার সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনুভূতি। আমি যেটা ধারণ করতে পারি না, আমি সেটা লিখতে পারি না। কানিজ, আপনার বইটি কোন প্রকাশনী থেকে এসেছে? আমার এটা হচ্ছে নৈরিতা ক্যাফে। অনেক ধন্যবাদ। কানিজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমি মেলার একটু চারপাশটা দেখাতে চাই, মেলার বিভিন্ন দিক আমি দেখাতে চাই। আমার সাথে লেখকরা থাকবেন, লেখক রয়েছেন আরেকজন লেখক সাইদ খান, তার বইটির নাম হচ্ছে 3 পয়সার মুদ্রা। বাংলা ভাষা নিয়ে যদি প্রথমে একটু সাইদ খান আমরা বলি, আমি একটু আগে বলছিলাম হুমায়ুন আজাদের কথা, যে বাংলা ভাষা অনেকখানি প্রান্তিক এবং সারা পৃথিবীতে এত চতুর্থ বৃহত্তম বেশি সংখ্যার মানুষ বাংলা ভাষায় কথা বলে, কিন্তু সেইভাবে বাংলা ভাষায় খুব মানসম্পন্ন লেখা কিন্তু নেই। আপনি নিজে একজন লেখক, আপনি কি মনে করেন মানসম্পন্ন লেখার জন্য আসলে কি জরুরি? আসলে প্রথমেই বলতে চাই, বাংলা ভাষার জন্য আমরা যে এত সংগ্রাম হয়েছে, যে বাংলা ভাষার সংগ্রামে অনেকে শহীদ হলো, প্রাণ দিল, কিন্তু আমরা সেই বাংলা ভাষাকে সেই জায়গায় নিতে পারিনি যে জায়গায় আসলে বাংলা ভাষাকে আমরা শুধু 21 এলেই বাংলা ভাষাকে সবাই ধারণ করি বুকে, আসি বই মেলায়, বইয়ের কথা বলি, ঘুরি, একটা করে বইও কিনি না, আসি চলে যাই, হয়তো মন চাইলে দু একজন সাহিত্যিক লেখ কেনে, কিন্তু বাংলা ভাষার যে সমৃদ্ধতা এখনও সেটা আসেনি। এটার জন্য আসলে আমাদের সাহিত্যিক যারা আছেন, কবি সাহিত্যিক, প্রত্যেককেই কিন্তু আসলে এগিয়ে আসতে হবে বাংলা ভাষাকে ধারণ করার জন্য, আর এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকের ঘরে একটা করে বই, এই যে মেলা আসছে, যাতে একটা করে বই অন্ততপক্ষে তারা গ্রহণ করে। মানে আপনি কি মনে করছেন যে একটা করে বই কিনলেই কেনা হবে? না, কেনা হবে না, অন্ততপক্ষে সে বাংলা ভাষাটা সম্বন্ধে তার একটা আইডিয়া হবে যে আসলে বাংলা ভাষা কেন আমরা মানে ধরে রাখতে চাই, আর কেন কি লেখা হচ্ছে বাংলা ভাষায়। আসলে তেমন কোনো কিছু আসলে আমরা পাচ্ছি না, মানসম্মত কোনো লেখা আজ পর্যন্ত লেখা হচ্ছে না। বিগত দিনগুলো যে সমস্ত কবিরা লিখেছেন, সাহিত্যিকরা লিখেছেন, ওনাদের যুগ এক একটা কালে ওটা একটা সময় ছিল, ওই কালে ওটা আসছে, কিন্তু এখন পর্যন্ত মানে আমরা সেই পশ্চাত্যে সেই ধারণা নিয়েই পড়ে আছি। সামনে প্রজন্মকে কি দিব, কীভাবে আমাদের আগাইতে হবে, সেটা কিন্তু আমরা করছি না। আমাদের সাহিত্যিকদের দুর্বলতা রয়েছে এখানে। আপনার বইটির নাম আর বইটি কি বিষয় সেটি একটু জানান। 3 পয়সার মুদ্রা। আমার এই বইটি 2টি অংশে বিভক্ত। এটি আমার প্রথম কাব্যগ্রন্থ, এটা পানকড়ি প্রকাশন এটা প্রকাশ করেছে। এই বইটিতে 2টি অংশ রয়েছে, একটি হচ্ছে লোকজ এবং প্রমিতের একটি মিশ্রণ, আরেকটি রয়েছে শুধু প্রমিত। কারণ হচ্ছে যে লোকজ যে ভাষাটি গ্রাম থেকে মানুষের কাছে যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলো বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি এই ভাষাটা উঠে আসুক, মানুষের মানে দুঃখ দুর্দশা
বেদনা সব কথা আমার এই বইটার ভিতর পাবে। এই জন্য আমার বইটা এই আলোকেই লেখা। অনেক ধন্যবাদ আপনাকে সাইদ খান। ডিবিসিকে অনেক ধন্যবাদ। সাইদ খানের বই 3 পয়সার মুদ্রা, যেটি পানকড়ি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, তিনি সেই বইটির কথা জানালেন। আমি একটু জানিয়ে রাখতে চাই দর্শক যে আজকে মেলার 21তম দিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ দিন যদি আমি বলি, কারণ 21 তারিখের পর থেকেই কিন্তু যারা আসলে, আমি সবসময় বলি, যারা আসলে বই কিনতে চান, সিরিয়াস পাঠক, তারা 21 তারিখের এই ভিড়ভাট্টা শেষ হলে এরপরে কিন্তু তারা বই কিনতে শুরু করেন। অর্থাৎ প্রকাশক এবং লেখক যারা আছেন তাদের দিন শুরু হয় কিন্তু 21 তারিখের পর। আজকে সেই 21শে ফেব্রুয়ারি এবং প্রচুর আমি দেখতে পাচ্ছি পুরো মেলায় এক ধরনের 21-এর আবহ তো রয়েছে। সাদা কালো শাড়ি পরেছেন মেয়েরা, ছেলেরা পরেছেন পাঞ্জাবি, ভাষা শহীদদেরকে স্মরণ করছেন সকলে। সব মিলিয়ে পরিবেশটা আসলে বেশ অন্যরকম। আমার সঙ্গে আরেকজন কবি যুক্ত হতে চান, তার নাম ইয়াসমিন আরা মমতাজ। তিনি মূলত কবিতা লেখেন। মমতাজ, আপনি কবিতা লেখেন, আপনি যদি একটু বলেন যে আপনার নতুন বই দুটি এবং সেই সাথে আপনার কবিতাগুলো আসলে কি নিয়ে, বিষয়বস্তু কি? সবাই তো প্রেমের কবিতা লেখে, আপনিও কি শুধু প্রেমের কবিতাই লেখেন নাকি আপনার কবিতা? ধন্যবাদ উর্মি আপা, বছর ঘুরে আবার আপনার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। আমার কাব্যগ্রন্থ শব্দজলের ঢেউ এবং মায়াবী নিঃশ্বাসের ঘ্রাণ, দুইটা বই, একটা 2020 সালে, একটা 2024 সালে পাবলিশ হয়েছে। মানে আপনার প্রশ্নে আসি এখন, আমার বইটা শুধু যে প্রেমের ব্যাপারটা কিন্তু তা না। এখানে দ্রোহের কবিতা আছে, এখানে যুদ্ধের কবিতা আছে, এখানে ভাষা আন্দোলন নিয়েও ছোট্ট দুইটা দ্রোহের কথা আছে, বিদ্রোহের কথা আছে, ছোট্ট দুইটা কথোপকথন আছে। হ্যাঁ, সব মিলে প্রেম, ভালো লাগা, দুঃখ, বেদনা, সুখ, দুঃখ সব কিছু নিয়েই, মানে অ্যাটলিস্ট মানে যাপিত জীবনের যা কিছু প্রয়োজন সব আমার বইটাতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখানে আপনার কথা, আমার কথা, আমাদের কথা, সবার কথা। কবিতা কেন লেখেন? মানে কোন বিষয়ে আগ্রহের কারণে বা কি আগ্রহ থেকে আসলে বাংলা ভাষায় কবিতা লেখেন? অন্য অনেক কিছু করতে পারতেন, আপনি গদ্য লিখতে পারতেন। হ্যাঁ, কেন কবিতা? কবিতা লেখা কি খুব সহজ এই কারণে, না আসলে আপনি আসলে কবিতার মধ্য দিয়ে আপনার অনুভূতির কথা? না, ধন্যবাদ। কবিতা লেখা সহজ এটা আসলে একেবারেই বলা যাবে না। আমি মনে করি যে সাহিত্যের সবচেয়ে কঠিনতম শাখা হচ্ছে কবিতা। ওই যে কঠিনকে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা, রবি ঠাকুরের কথার মতো বলতে হয়। তো কবিতাটা আসলে ছোটকাল থেকেই আমি, মানে কবিতাটা মানে কেমন যেন। আপনি কি একটা কবিতা যদি আপনাকে বলি, আমি দুঃখিত আপনাকে থামালাম, যদি একটা কবিতা আপনি পড়ে শোনান, আপনার পছন্দের কোনো একটা কবিতা? জি, একটু শোনাতে পারি, পড়ি। খুব দ্রুত করতে হবে কারণ দর্শক অপেক্ষা করছে। যে কোনো একটি কবিতা আপনি আমাদেরকে একটু পড়ে। জি, আমি একটা কবিতা শোনাচ্ছি, আশ্রয়ার্থী। এই যে কবি, হাজার কাজের ভিড়ে পাইনি খোঁজে তোমায়, মিনতি তাই ঠাই যেন পাই হৃদয় চিলে কোঠায়। হাজার বছর তপস্যা করে যাই যে চলে বেলা, পাণ্ডুলিপির পাতায় পাতায় খেলে শব্দ খেলা। কবি, একটুখানি বসতে দিও, খরা রোদে পুড়তে পুড়তে দগ্ধ আমি, ক্লান্ত আমি, একটুখানি শীতল সুনিবিড় ছায়া দিও। তোমার কাছে কত রকম গন্ধ আছে, আমি কেবল বিবেক পোড়ার গন্ধ পাই। কবি, একটুখানি হাসনহেনার গন্ধ দিও। অনেক ধন্যবাদ আপনাকে মমতাজ। আপনি আরেকটা ছোট্ট প্রশ্ন, আপনার কি মনে হয় কবিতার পাঠক কি বেড়েছে না কমেছে? আমার মনে হয় যে সর্বতভাবে আসলে বইয়ের পাঠকই কমে গেছে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখন কবিতার পাঠক কিন্তু আসলে আগের মতো, আমার অন্তত মনে হয় যে নেই, এখন বেশি আসলে ছোট গদ্য এই ধরনের বই বেশি পড়েন? আপনার কি? আসলে কবিতার পাঠক কমে গেছে বললে ভুল হবে। কবিতার পাঠক আগেও কম ছিল, এখন আস্তে আস্তে কবিতার পাঠক কমে যাচ্ছে। ওই যে বললাম যে কবিতাটা আসলে সাহিত্যের একটা অন্যতম একটা কঠিন শাখা। মানুষ আসলে আজকাল মানে বই কিনে কবিতা পড়তে চায় না। তারপরে হচ্ছে যে ফেসবুকে অনেক সময় পড়ে ফেলে, অনেক সময় মানে ওই সে রমের বই করে ফেলে, কেনার আগ্রহটা আর থাকে না। যেমন মানে কাছে দূরের, পরিচিত অপরিচিত সবাই দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে হয়তো লেখাটা পড়ে ফেলছে, ওইটা তো পড়ে ফেলছি, এটা আর বইয়ে কেনার দরকারটা কি? তারপরেও মানে বইয়ের আবেদন আসলে এটা মানে বলে বোঝানো যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে মমতাজ। অনেক ধন্যবাদ।
আমরা শুনছিলাম একজন কবির কথা। আমরা একটু কোনো একটা স্টলে যেতে চাই, যদি আর কি স্টলগুলোতে আসলে আজকে বেচা কেনা কেমন হচ্ছে। আমি আমার সহকর্মীকে অনুরোধ করব আমাকে একটু, যদি তিনি আমার সঙ্গে সঙ্গে আসেন, আমি চেষ্টা করব দু একজন বিক্রেতার সাথে আসলে কথা বলতে। একটু যদি আপনার সাথে কথা বলি, আজকে তো 21 তারিখ এবং সবাই আসলে অপেক্ষা করে বসে থাকে এই দিনটির জন্য, যে 21শে ফেব্রুয়ারির দিন, যেহেতু অনেক জনসমাগম হয়, লোকে বই কিনবে, এরকম একটা। আপনার অভিজ্ঞতা কি, আসলে কি বই বিক্রি হচ্ছে? আসলে বই বিক্রি হচ্ছে বলতে গত বছর যেরকম বিক্রি হচ্ছে এবার কিন্তু ওইরকম বিক্রি হচ্ছে না, কারণ ক্রেতারা বই কিনতে আসছে না, খুব কমই বই কেনার ক্রেতারা খুবই কমে গেছে, আগের মতো আর নেই। তারা আসলে কি করেন? আমি অনেকগুলো স্টলে ঘুরে ঘুরে দেখেছি কম বয়সী ছেলেমেয়েরা প্রচুর ছবি তোলেন বই নিয়ে, কিন্তু বইটি আর শেষে কেনেন। আপনারও কি এরকম অভিজ্ঞতা? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে, মানে ওরা বই কিনে না কিন্তু বই নিয়ে ছবি তুলছে। এটা কি মানে আপনারা কি আশা করেন যে আজকে 21 তারিখের পরে যে বাকি কদিন আছে সে কদিন অন্তত বইগুলো বিক্রি হবে? আশা করা যায় আর কি, যে হয়তো বই বিক্রি হতে পারে আর কি, এরকম আশা করছি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। স্টলটির নাম ছিল অঙ্কুর প্রকাশনী। আমরা অঙ্কুর প্রকাশনীর একজন বিক্রেতার সাথে কথা বললাম এবং তিনি জানালেন যে আসলে ঠিক কিভাবে এই বই এখন পর্যন্ত 21শে ফেব্রুয়ারির দিন, এবং আজকে কিন্তু আমি চারপাশে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি, কিন্তু খুবই দুঃখজনকভাবে বইয়ের ক্রেতা কিন্তু খুব একটা নেই। কিন্তু তাদের সেই আশা, সেই অপেক্ষা। বাংলা ভাষার জন্য মানুষ, শহীদরা জীবন দিয়েছেন, এবং বাংলা ভাষায় কি লেখা হচ্ছে সারা পৃথিবীর মানুষের কাছে সেটা পৌঁছাচ্ছে কিনা, সেই বিষয়টিও দেখার দায়িত্ব কিন্তু আসলে কিছুটা রাষ্ট্রের, একই সঙ্গে সাহিত্যিকদেরও। কিভাবে আপনি বইটি তুলে দিচ্ছেন নতুন প্রজন্মের হাতে, সেটিও কিন্তু একটা বড় একটি বিষয়। তো আপাতত 21শে ফেব্রুয়ারির দিন এই বিকেলবেলায় এই ছিল আমার কাছে অমর একুশে গ্রন্থমেলার সর্বশেষ সংবাদ। এটুকুই। দিশা, ফিরে যাচ্ছি আপনার কাছে। উর্মি জানাচ্ছিলেন বইমেলার সর্বশেষ খবর, সেখানে জানাচ্ছিলেন ক্রেতা, দর্শনার্থী এবং পাঠকদের ভিড়ের কথা। উর্মি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।